আলাইকুম সবাইকে। আজকে আমরা কোষ ও এর গঠন এই অধ্যায়ের কিছু টপিক সম্পর্কে জানবো। তো শুরুতে হচ্ছে আমরা জেনে নিব প্লাস্টিড হচ্ছে কি। হ্যাঁ, প্লাস্টিড সম্পর্কে হচ্ছে আমরা জানবো। প্লাস্টিড আমরা হচ্ছে এর আগের ভিডিওতে জানছি যে হচ্ছে প্লাস্টিড হচ্ছে কি উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না প্লাস্টিড। এখন প্লাস্টিড হচ্ছে তোমার কোষের যে সাইটোপ্লাজম আছে, ওই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে। এর মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে কি প্লাস্টিড। এটা হচ্ছে কি সর্ববৃহৎ অঙ্গাণু, সর্ববৃহৎ অঙ্গাণু। আচ্ছা, প্লাস্টিডের হচ্ছে তিনটা অংশ আছে প্লাস্টিডের মধ্যে। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের যে সকল অংশে আলো পৌঁছায় না, হ্যাঁ, সেগুলো সে অংশে বলা হয় লিউকোপ্লাস্ট। অর্থাৎ উদ্ভিদের হচ্ছে কোন কোন অংশে আলো পৌঁছায় না, যেমন উদ্ভিদের মূল। হ্যাঁ, উদ্ভিদের কি মূলে কি আলো পৌঁছায় না? উদ্ভিদের যে নিম্ন যে অংশটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ মূলে বলতে পারি আমরা। তারপর হচ্ছে যে কি যেগুলো হচ্ছে মাটির নিচে অবস্থান করতেছে উদ্ভিদের, যেমন শিকড়গুলা, হ্যাঁ এগুলো আসলে কি এগুলোতে আলো পৌঁছায় না। তো এগুলোতে হচ্ছে কোনটা বিদ্যমান? লিউকোপ্লাস্টে বিদ্যমান। আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। ঠিক আছে, এখন লিউকোপ্লাস্টের মধ্যে আবার তিনটা ভাগ আছে। লিউকোপ্লাস্টের মধ্যে আবার কয়টা ভাগ আছে? দেখো তিনটা ভাগ আছে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা হচ্ছে তোমার ইলায়োপ্লাস্ট, আর একটা হচ্ছে তোমার অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি করে? শর্করা জাতীয় হচ্ছে খাবারকে হচ্ছে সঞ্চয় করে, শর্করা জাতীয় হচ্ছে খাবার। হ্যাঁ, তারপর ইলায়োপ্লাস্ট মানে ইলায়ো মানে হচ্ছে নাম শুনে বলছে মানে হচ্ছে এখানে চর্বি জাতীয় হচ্ছে পদার্থগুলো হচ্ছে কি করবে? সে সঞ্চয় করবে। হ্যাঁ, এবং অ্যালিউরোপ্লাস্ট মানে সে প্রোটিন জাতীয় হচ্ছে পদার্থকে সঞ্চয় করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি এমসিকিউতে আসে যে অ্যামাইলোপ্লাস্টের হচ্ছে কাজ কি, ইলায়োপ্লাস্টের কাজ কি, এবং অ্যালিউরোপ্লাস্টের কাজ কি, কোনটা কি কোন জাতীয় পদার্থকে সঞ্চয় করে, এটা আমরা জেনে রাখবো যে লিউকোপ্লাস্টের হচ্ছে এই তিনটা অংশ আছে যে কোনটা কি কাজ। এখন আমরা পরিচিত হব তোমার ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা জানি উদ্ভিদের সবুজ অংশকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তো সবুজ মানে হচ্ছে সেখানে অবশ্যই ক্লোরোফিল থাকবে। তো ক্লোরোপ্লাস্টের মেইন কাজটা হচ্ছে সে সার সংশ্লেষণে কাজ করতেছে। সার সংশ্লেষণ পক্ষে খাদ্যকে তৈরি করতেছে। এবং তোমার ক্লোরোপ্লাস্ট হচ্ছে, আচ্ছা আমরা লিখি ক্লোরোপ্লাস্ট কি? সবুজ। হ্যাঁ, সবুজ অংশকে বলা হয় ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের সম্পর্কে আলোচনা করব। এটা সম্পর্কে হচ্ছে আমরা ইন ডিটেইলস আলোচনা করব হচ্ছে একটু পর। এটা নিয়ে আমরা হচ্ছে চিত্র সহ দেখাবো। আমরা আপাতত জানি যে উদ্ভিদের সবুজ যে অংশটা রয়েছে, হ্যাঁ তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, এখন আমরা ক্রোমোপ্লাস্ট কি? সবুজ ব্যতীত, হ্যাঁ সবুজ ছাড়া, হ্যাঁ সবুজ ছাড়া যে অন্যান্য যে হচ্ছে কালারগুলো আছে উদ্ভিদের, যেমন হচ্ছে উদ্ভিদের ফুলের রং কি, কিছু বেগুনি হচ্ছে, কিছু হচ্ছে গোলাপি হচ্ছে। হ্যাঁ, এই সকল পদার্থ এক একটার হচ্ছে কালার হচ্ছে এক এক রকম হচ্ছে। তো এগুলো হচ্ছে তোমার জ্যান্থোফিল নামক বা হচ্ছে ক্যারোটিন নামক রঞ্জক পদার্থের কারণে কোনটা হলুদ হচ্ছে, কোনটা কমলা হচ্ছে। হ্যাঁ, জ্যান্থোফিলের কারণে হচ্ছে রঞ্জক পদার্থের কারণে, জ্যান্থোফিলের কারণে, হ্যাঁ জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থের কারণে কোন রং হয়? হলুদ বর্ণ হয়। আর ক্যারোটিন নামক হচ্ছে ক্যারোটিন
ক্যারোটিন নামক হচ্ছে তোমার রঞ্জক পদার্থের কারণে কমলা বর্ণ হচ্ছে। হ্যাঁ, এই যে বর্ণগুলো হচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে হচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? তো ক্রোমোপ্লাস্টে সবুজ রং ব্যতীত হচ্ছে অন্যান্য যে কালারগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের অন্তর্ভুক্ত। এবং ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি করতেছে, এই সকল কালারের কারণে হচ্ছে তোমার কীটপতঙ্গগুলো তাদের পরাগায়নের জন্য, হ্যাঁ, পরাগায়ন করতে পারতেছে। হ্যাঁ, পরাগায়নের জন্য হচ্ছে কি এগুলো হচ্ছে তাদেরকে মানে হচ্ছে কালারগুলো তাদেরকে কি করে আকর্ষণীয় করে তোলে। বুঝছো কিনা? তাহলে পরাগায়ন হচ্ছে এটা হেল্প করতেছে, এক কথায় হচ্ছে এটা। এখন আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। দেখো ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। আগে আমরা চিত্রটা দেখি। দেখো এখানে আমরা ল্যামেলিগুলা এভাবে দিতে পারো, সেটা ভুল দিতেছি। এ হচ্ছে কি, এ হচ্ছে তোমার হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের হচ্ছে চিত্র। এখন ক্লোরোপ্লাস্টের বাহিরে কি থাকতেছে দেখো, এই বাহিরের যে আবরণটা, হ্যাঁ, এটাকে বলতো বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ, এটা হচ্ছে অন্তঃস্থ আবরণ, হ্যাঁ, ভেতরের অংশ। আর এই যে তোমার চাকতির মতো এক একটা অংশ আছে না, এগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড বলা হচ্ছে। তারপর হচ্ছে এ পুরো এক একটা চাকতি, এখানে তিনটা চাকতি আছে, অনেকগুলো চাকতি মিলে, হ্যাঁ, গ্রানাম তৈরি হচ্ছে, যাকে আমরা বহুবচনে বলবো কি, গ্রানা বলবো। বহুবচনে আমরা কি বলবো, পুরোটাকে বলা হচ্ছে। দেখো এখানে তোমার বিষয়টা ক্লিয়ার করি। এখানে হচ্ছে তোমার হচ্ছে গ্রানা, পুরোটা হচ্ছে গ্রানা তৈরি হচ্ছে, বা আমরা বহুবচনে গ্রানা বলি আর একবচনে গ্রানাম বলি। হ্যাঁ, বুঝছো কিনা? তারপরে হচ্ছে তোমার এখানে যে লাল যে অংশটা দেখা যাচ্ছে, দেখো এটাকে খেয়াল করো, একটার সাথে এক একটা চাকতির সাথে অর্থাৎ গ্রানার সাথে আরেকটা গ্রানার যে সম্পর্কটা হচ্ছে, যে নালী দ্বারা হচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি, ল্যামেলি। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এখানটা হচ্ছে ভেতরে হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে আবরণটা আছে, হ্যাঁ, দ্বিস্তরের যে লিপোপ্রোটিন দ্বারা হচ্ছে আবৃত যে আবরণটা আছে, আবরণের মধ্যে হচ্ছে কিছু তরল, হ্যাঁ, স্বচ্ছ পদার্থ দেখা যায় মোটামুটি। এটাকে আমরা বলবো স্ট্রোমা। কি বলবো এগুলোকে? এগুলোকে আমরা বলবো স্ট্রোমা। হ্যাঁ, স্ট্রোমা বুঝতেছো কিনা বিষয়টা? তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি যে প্রথমত আমরা কিভাবে ডেসক্রাইব করবো এটাকে, বলবো যে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে বাহিরের যে আবরণ, এটা দ্বিস্তরে আবরণ দ্বারা আবৃত থাকে। বহিঃস্তর থাকে, অন্তঃস্তর থাকে। এই দুইটা স্তর হচ্ছে তোমার লিপোপ্রোটিন পর্দা দ্বারা আবৃত। হ্যাঁ, লিপোপ্রোটিন পর্দা মানে হচ্ছে পদার্থ দ্বারা হচ্ছে গঠিত হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এর ভিতরে থাকে স্ট্রোমা, মানে হচ্ছে যে তরল পদার্থ থাকতেছে সেটা হচ্ছে স্ট্রোমা। তারপর আমরা বলবো যে হচ্ছে এখানে অসংখ্য চাকতির মতো এক একটা অংশ দেখা যায়, এক একটা চাকতিকে বলা হয় থাইলাকয়েড। এখানে 40, আচ্ছা, থাইলাকয়েড বলে। তারপর অনেকগুলো হচ্ছে চাকতি মিলে হচ্ছে গ্রানাম তৈরি করতেছে। বহু বছর আমরা যাকে বলবো গ্রানা। তো 40 থেকে 60টি হচ্ছে দেখা যায় হচ্ছে গ্রানা দেখা যায়। কতটি? 40 থেকে হচ্ছে কতটি দেখা যায়? 60টি দেখা যায়। হ্যাঁ, 40 থেকে 60টি, 40 থেকে কত 60টি দেখা যায়। বুঝতেছো কিনা? তারপরে হচ্ছে এখানে আর কি দেখা যায়, এখানে দেখা যাচ্ছে ল্যামেলিগুলো থাকতেছে। ল্যামেলিগুলো হচ্ছে এক একটা গ্রানার সাথে আরেকটা গ্রানা হচ্ছে যে সংযোগকারী নালী, তারপরে ল্যামেলি, এখানে ক্লোরোফিল জাতীয় পদার্থ থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আবার তোমার হচ্ছে এটিপি সিনথেসিস। এখানে আবার কি থাকতেছে? এটিপি
সিনথেসিস, হ্যাঁ, এটিপি সিনথেসিস এবং হচ্ছে কি তোমার হচ্ছে ফটোসিনথেটিক হচ্ছে মানে হচ্ছে ইউনিট দেখা যায়, বুঝতেছো কিনা? তো এটিপি সিনথেসিস হচ্ছে আসলে হচ্ছে এটা থাইলাকয়েডের ভিতরে থাকতেছে। তো এখানে হচ্ছে কেন এটিপি সিনথেসিস হচ্ছে, কারণ হচ্ছে এটিপি তৈরি করতেছে বা এটিপি তৈরির জন্য যতগুলো এনজাইমের প্রয়োজন আছে সবগুলো থাইলাকয়েডের মধ্যে আছে, বুঝছো কিনা? এবং এখানে হচ্ছে আমরা ডিএনএও দেখতে পাই, হ্যাঁ, মোটামুটি হচ্ছে এর ভিতরে হচ্ছে একটা ডিএনএ দেখা যায়, এটা হচ্ছে ডিএনএ আছে। তো আমরা বিষয়টা ক্লিয়ার যে হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা হচ্ছে আমরা ক্লিয়ার। এখন আমরা ক্লোরোপ্লাস্টের কিছু কাজ আছে, যেহেতু ক্লোরোপ্লাস্টে হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক বলা হয় ক্লোরোপ্লাস্ট, তাহলে এটা কি করবে? এটা অবশ্যই সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি করবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, এবং এটা ফটোরেসপিরেশন এবং ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কি? এডিপির সাথে যখন একটা হচ্ছে অজোফসফেট যুক্ত হবে, ফসফেট যুক্ত হলে তখন এটিপি তৈরি করতেছে, হ্যাঁ, তাহলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এটিপি তৈরি করতেছে, তাহলে সে ফটোফসফোরাইলেশন হচ্ছে হেল্প করতেছে। তারপর হচ্ছে সাইটোপ্লাজমের ইনহেরিটেন্স এর গুরুত্ব আছে। তো মোটামুটি হচ্ছে আমরা হচ্ছে এই ইম্পর্টেন্স গুলো মনে রাখবো, আরো বইতে কিছু ইম্পর্টেন্স আছে এগুলো আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে হচ্ছে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে এটা এমসিকিউতে আসে যে এটাকে বলা হয় কি কোষের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। এটাকে বলা হয় কি কোষের রান্নাঘর। কি বলা হয় একে? একে বলা হয় কি বলো? কোষের রান্নাঘর। এটা মনে রাখবো আমরা, কোষের রান্নাঘর। এমসিকিউতে আসে এটা, কিন্তু বলে দিলাম। আচ্ছা, এ ছিল তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা। ক্লোরোপ্লাস্ট বুঝছো কিনা বিষয়টা? আচ্ছা, এখন আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেখব এবং এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে একটা কিওয়ার্ড জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের কি পাওয়ার হাউস বলা হয় না? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আচ্ছা, আমরা হচ্ছে এটা ছোটবেলা থেকে শিখে আসছি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তো আমরা এটা লিখি পাওয়ার হাউস। আচ্ছা, কেন বলা হচ্ছে? কারণ একটা কোষের হচ্ছে তার প্রক্রিয়াগুলো চলার জন্য, হ্যাঁ, তার কার্যাবলীগুলো সম্পন্ন করার জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন, যাকে আমরা চিনি হচ্ছে এটিপি। হ্যাঁ, এটিপি মানে হচ্ছে কি শক্তি। হ্যাঁ, শক্তি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ করে। তারপরে হচ্ছে আমরা আরেকটা বিষয় জানি, দেখো মাইটোকন্ড্রিয়া হচ্ছে এখন আমরা হচ্ছে গঠনটা দেখাবো। আগে আমরা গঠন শিখবো, তারপরে হচ্ছে কাজ সম্পর্কে জানবো। আমরা আগে গঠনটা দেখি, তার কিভাবে লিখি। দেখো মাইটোকন্ড্রিয়া লিখে কিন্তু সহজ। কিভাবে চিত্রটা লিখবা দেখে খেয়াল করো। তুমি হচ্ছে নিজে নিজে একবার দুইবার হচ্ছে ট্রাই করলে ইনশাআল্লাহ লিখতে পারবা। দেখতেছো ভাই? এটা হচ্ছে বোর্ডে লিখছে, ঠিক আছে? তুমি যখন হচ্ছে খাতায় লিখবা আর একটু সুন্দর করে লিখতে পারবা। এটা হচ্ছে আমরা আবরণটা লিখব। মোটামুটি হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ভাই একটা চিত্র দেখাইছি। আচ্ছা, এখন এটার ভিতরে কি থাকে? অবশ্যই এখানে ভিতরে হচ্ছে কিছু পদার্থ থাকবে, অর্থাৎ যে ক্রিস্টিটা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে কিছু হচ্ছে অক্সিজেন দেখা যায়। আচ্ছা, এখন আমরা এটার গঠনটা দেখব। গঠন নিয়ে আমরা কথা বলবো। দেখো আমরা এর আবরণ দেখতে পাচ্ছি হচ্ছে এখানে দুইটা আবরণ আছে, একটা হচ্ছে বহিঃ আবরণ আর একটা হচ্ছে অন্তঃস্থ আবরণ।
অর্থাৎ হচ্ছে বহি আবরণ এবং অন্তঃস্থ আবরণের মধ্যে একটা প্রপোর্শ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে দ্বিস্তরী হচ্ছে আবরণ দ্বারা আবৃত থাকে, এটা মনে রাখবো। এবং এর ভেতরে হচ্ছে তোমার হচ্ছে যে পদার্থগুলো থাকে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ভিতরে আবরণের ভিতরে, হ্যাঁ, বা মেমব্রেনের ভিতরে যে পদার্থটা থাকতেছে তাকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ম্যাট্রিক্স। যেমন হচ্ছে আমরা বলেছিলাম তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরে আবরণের ভিতরে যে পদার্থগুলো তরল জাতীয় পদার্থ থাকতেছে বা জেলির মতো পদার্থ থাকতেছে সেটাকে আমরা বলছি স্টোমা। তো ঠিক তেমনই ভাবে মাইটোকন্ড্রিয়ার পদার্থের ভিতরে যে আবরণ মানে হচ্ছে তরল জাতীয় পদার্থ রয়েছে লিকুইড সাবস্টেন্স, সেগুলোকে আমরা বলবো কি? ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বহি আবরণ থাকতেছে, দেখো বহি, হ্যাঁ বহি আবরণ, আর হচ্ছে অন্ত আবরণ রয়েছে, হ্যাঁ অন্তঃস্থ আবরণ রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে ভেতরে একটা হচ্ছে বহি আবরণ, একটা হচ্ছে অন্তঃস্থ আবরণ, অর্থাৎ ভেতরের যে আবরণটা আছে, আমি বলতে চাইছি এই যে ভেতরে যে অংশটা রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি সৃষ্টি করতেছে? এটা হচ্ছে তোমার হচ্ছে ভিতরে দেখো না খাঁজ খাঁজ অংশ সৃষ্টি করতে, এই খাঁজ খাঁজ অংশগুলাকে, হ্যাঁ ভাঁজকৃত অংশগুলাকে আমরা বলবো কি? ক্রিস্টি। ভাঁজকৃত অংশকে আমরা কি বলবো? ক্রিস্টি। ক্রিস্টি, ক্রিস্টি। আচ্ছা, ক্রিস্টিটা লিখি, ক্রিস্টি। আচ্ছা, তাহলে ভাঁজকৃত অংশকে আমরা ক্রিস্টি বলবো। এখন দেখো ক্রিস্টিটা দেখো গোলাকার, দেখবো হচ্ছে ছোট ছোট হচ্ছে গোলাকার অংশ দেখা যায়। হ্যাঁ, তো এই অংশকে বলা হয় অক্সিজম। কি বলা হয়? অক্সিজম বলবো আমরা, অক্সিজম, অক্সিজম। এই যে অক্সিজম আছে, অক্সিজম, অক্সিজম, আচ্ছা অক্সিজম বা অক্সিজম, অক্সিজম লিখে আছে, অক্সিজম বলা হয়। এই অক্সিজমটা হচ্ছে মূলত তোমার এটিপি, ক্রিস্টির গায়ে যে অংশগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বৃত্তাকার, সেগুলো হলো অক্সিজম। এই অক্সিজমটা হচ্ছে এটিপি সিনথেসিস, হ্যাঁ, এবং ইটিএস দ্বারা হচ্ছে গঠিত। কি কি দ্বারা গঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার এটিপি সিনথেসিস এবং হচ্ছে প্লাস হচ্ছে ইটিএস, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই দুটো অংশের সমান হচ্ছে অক্সিজনটা হচ্ছে গঠিত হচ্ছে। আমরা বিষয়টা ক্লিয়ার কিনা? এবং ভেতরে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কিছু হচ্ছে ডিএনএও দেখা যায়, হ্যাঁ ডিএনএও দেখা যায়। এই অংশটার নাম কি? এটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডিএনএ কাজ কি? অনুলিপনে হচ্ছে হেল্প করে, একটা থেকে আরেকটা হচ্ছে অনুরূপ তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে কি? ডিএনএ না? ডিএনএ কাজটাই তো এটা, হ্যাঁ, প্রতিলিপি সৃষ্টি বা অনুলিপন সৃষ্টি করা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এছাড়া হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার হচ্ছে গঠন নিয়ে আলোচনা, এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে এর ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে আমরা 100 প্রকারেরও আমরা এনজাইম দেখি। কত প্রকারে? 100 প্রকারে। 100 প্রকারে কি দেখা যায়? এনজাইম দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া যেহেতু হচ্ছে গঠন সম্পর্কে আমরা ক্লিয়ার, এখন আমরা তার কাজ সম্পর্কে জানবো। মাইটোকন্ড্রিয়া আমরা জানি হচ্ছে যেহেতু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজটা হচ্ছে তার এটিপি তৈরি করা। এটিপি সে কিভাবে পাচ্ছে? এটিপি হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, তোমার হচ্ছে এটিপিটা সে তৈরি করতেছে। সে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ব্যতীত, শ্বসনের যে 4টি ধাপ আছে এর মধ্যে গ্লাইকোলাইসিস ব্যতীত বাকি যে 3টা ধাপ আছে, অর্থাৎ ক্র্যাব চক্র, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো হচ্ছে সে কি করতেছে? মাইটোকন্ড্রিয়ার অবদান আছে, কাজ করতেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সে এটিপি তৈরি করতেছে। এবং হচ্ছে তাহলে এই যে ইম্পর্টেন্স যে উপাদানকে বলা, যাকে বলা জৈবিক মুদ্রা বলা হচ্ছে, হ্যাঁ, এটিপি কে, এটা হচ্ছে সে তৈরি করতেছে। আরেকটা হচ্ছে কি? শুক্রাণু এবং ডিম্বাণু আছে না? শুক্রাণু ও ডিম্বাণু, হ্যাঁ, ডিম্বাণু হচ্ছে সে গঠন করতেছে। শুক্রাণু এবং ডিম্বাণু সে গঠন করতেছে। সে হচ্ছে তোমার কি করতেছে? দেখো, এছাড়াও হচ্ছে সে এখানে থাকে কিছু এনজাইম, হ্যাঁ, এবং কোএনজাইম আছে না? এটা হচ্ছে দেখা যাচ্ছে তৈরি করতেছে, কোএনজাইম। মাইটোকন্ড্রিয়া কি করতেছে? তৈরি করতেছে। আরো যদি হচ্ছে ইম্পর্টেন্স বলি, ডিএনএ নিউক্লিক অ্যাসিড তৈরি করতেছে, অর্থাৎ ডিএনএ ও আরএনএও সে গঠন করে। তো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আপাতত হচ্ছে কাজগুলো মনে রাখবো, হ্যাঁ।
তো আরো কিছু কাজ আছে যেগুলো আমরা বই থেকে জেনে রাখবো, মোটামুটি হচ্ছে যেগুলো এমসিকিউতে আসতে দেখা যায়, হ্যাঁ এগুলো বলছি। এর মধ্যে হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু আমরা গুরুত্ব সহকারে পড়বো, হ্যাঁ। আচ্ছা, এ ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার হচ্ছে কাজ। এখন আমরা শিখব তোমার রাইবোজোম সম্পর্কে আমরা জানবো। রাইবোজোমকে বলা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। কেন বলা হচ্ছে বিষয়টা আমরা খেয়াল করি, কারণ রাইবোজোম আর কি, ঠিক আছে, সরি, রাইবোজোমটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোম এটা বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে একে সার্বজনীন অঙ্গাণু। কেন বলা হচ্ছে বলো তো দেখি। এর প্রধান কারণ হচ্ছে যেহেতু রাইবোজোম হচ্ছে তোমার প্রকৃত কোষ এবং আদি কোষ। আমরা গত ভিডিওতে যেটা বললাম, বুঝাইছিলাম যে প্রকৃত কোষ এবং আদি কোষ উভয় জায়গায় কিন্তু আমরা রাইবোজোম দেখতে পাই। তো যেহেতু হচ্ছে প্রকৃত কোষ এবং আদি কোষ উভয় জায়গায় রাইবোজোম থাকতেছে, তাই একে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তাহলে আমরা কেন সার্বজনীন অঙ্গাণু বিষয়টা ক্লিয়ার আছে। এবং রাইবোজোমের হচ্ছে মেইন ইম্পর্টেন্সটা জানার আগে আমরা হচ্ছে গঠনটা জেনে নিই। এটা হচ্ছে দুইটা হচ্ছে ইউনিট থাকে, একটা 60s আর একটা হচ্ছে 70s আর একটা হচ্ছে 80s। এখন 70s এটা আবার দুইটা সাব ইউনিটের সমন্বয়ে গঠিত হয়, একটা হচ্ছে 50s ও 30s, হ্যাঁ লাস্ট হচ্ছে 30s মনে করো। আর একটা হচ্ছে যে কি তোমার 60s ও 40s। এটা হচ্ছে দুইটা সাব ইউনিটের সমন্বয়ে গঠিত হচ্ছে। এবং এখানে এর প্রধান কাজটা কি, হ্যাঁ এটা জেনে রাখবো। এর প্রধান কাজটা হচ্ছে পরীক্ষাতে আসে যে এর প্রধান কাজটা হচ্ছে এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ প্রোটিন তৈরি করা হচ্ছে এর প্রধান কাজ। প্রোটিন ফ্যাক্টরি হ্যাঁ। শুধু হচ্ছে আমরা এটা সম্পর্কে মোটামুটি এটা জেনে রাখবো, কারণ এখান থেকে আসলেই শুধু এমসিকিউতে আসে। আর যদিও হচ্ছে একটু বড় কোশ্চেন আসে তাহলে আসবে যে সার্বজনীন অঙ্গাণু কেন বলা হচ্ছে, আমরা এটা বলছি। তো আমরা রাইবোজোম সম্পর্কে এটা জেনে রাখবা। আর এই দুটো হচ্ছে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এই দুটো লাইন পুরোপুরি মুখস্থ রাখতে হবে আমাদেরকে। আমরা জানি হচ্ছে প্রকৃত কোষ এবং আদি কোষে 70s থাকে, প্রকৃত কোষে 70s 80s দুটোই থাকতেছে। আচ্ছা, এস মানে কি বেদবার্গ আর কি, বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন জানবো গলগি বডি সম্পর্কে। আচ্ছা, গলগি বডি। গলগি বডি এর হচ্ছে আমরা আগে হচ্ছে এটা পরিচিতি হই কি কি নামে ডাকা যায়। একে বলা হয় কার্বোহাইড্রেট তোমার ফ্যাক্টরি বলা যেতে পারে। একে বলা হচ্ছে কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। একে বলা হচ্ছে ডিকটায়োসোম, ইডিওসোম, হ্যাঁ, এবং হচ্ছে কোষের ট্রাফিক পুলিশও বলা হচ্ছে একে। তো দেখো এটার পরিচিতি তো হচ্ছে অনেক, যে এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা বলতে পারি যে একে ডিকটায়োসোম, ইডিওসোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এবং ট্রাফিক পুলিশ। এবং একে বলা যেতে পারে হচ্ছে তোমার হচ্ছে প্যাকেজিং, হ্যাঁ প্যাকেজিং হিসেবে কাজ করে। হ্যাঁ প্যাকেজিং, আচ্ছা প্যাকেজিং হিসেবে কাজ কিভাবে দেখো। প্যাকেজিং কেন বলা হচ্ছে, আমরা জানি হচ্ছে রাইবোজোমের কাজ কি। রাইবোজোমের কাজ হচ্ছে সে প্রোটিন তৈরি করে। উৎপন্ন প্রোটিন হচ্ছে পরিবহনে সাহায্য করতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ওটা হচ্ছে আরেকটা অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওটা নিয়ে আলোচনা করব একটু পরে। এটা হচ্ছে উৎপন্ন প্রোটিনকে নিয়ে যায় কি, উৎপন্ন প্রোটিনকে হচ্ছে পরিবহনে হেল্প করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে যে কি এই প্রোটিনটা হচ্ছে প্যাকেজিং হিসেবে প্যাকেজ করে কে, প্যাকেজটা করে হচ্ছে গলগি বডি। এর জন্য বলা হয় গলগি বডিকে বলা হয় কি কোষের প্যাকেজিং হিসেবে কাজ করতেছে এটা।
এখন আমরা হচ্ছে গঠন সম্পর্কে জানবো। গঠনটা কি হচ্ছে? আচ্ছা আমি আগে হচ্ছে বিষয়টা লিখি। দেখো এখানে হচ্ছে যে তোমার যে হ্যাঁ অসমান দৈর্ঘ্য বিশিষ্ট যে নালীর মতো অংশগুলো সমান্তরালে আছে, হ্যাঁ এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা সিস্টার্নি। এগুলো হচ্ছে সিস্টার্নি, সিস্টার্নি। আচ্ছা তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে স্ফীত অংশের হচ্ছে কাছাকাছি অংশে তোমার হচ্ছে কি দেখা যাচ্ছে? গোলাকার যে অংশগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ সিস্টার্নি হচ্ছে স্ফীত অংশের কাছাকাছি অংশে, সেগুলো হচ্ছে ব্যাকুয়াল, ব্যাকুয়াল। আর এখানে যে উপরে হচ্ছে সিস্টার্নি হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে চিত্রটা হচ্ছে নিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এইটা বলা হচ্ছে কি ভ্যাসিকল, ভ্যাসিকল। তাহলে হচ্ছে আমরা জানলাম যে গলগি বডিতে তিনটা অংশ থাকতেছে, সিস্টার্নি থাকতেছে, ব্যাকুয়াল থাকতেছে, ভ্যাসিকল থাকতেছে। হ্যাঁ এখন গলগি বডি যেহেতু আমরা গঠন সম্পর্কে ক্লিয়ার হচ্ছে, আমরা এখন গলগি বডির কাজ সম্পর্কে জানবো। গলগি বডি কি করে? গলগি বডি হচ্ছে তোমার লাইসোজোম তৈরি করে, লাইসোজোম তৈরি করে, লাইসোজোম হ্যাঁ গঠন করে। এটা হচ্ছে কি করে? প্রোটিন, হ্যাঁ প্রোটিন হচ্ছে তৈরি করে, ঠিক আছে কিনা? এটা হচ্ছে তোমার গলগি বডি ভিটামিনকে সঞ্চয় করে, হ্যাঁ এই হচ্ছে মোটামুটি হচ্ছে গলগি বডির হচ্ছে কাজ। আর কিছু আচ্ছা এছাড়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এটা কি করে? শুক্রাণু অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করতেছে। শুক্রাণু অ্যাক্রোজোম মানে মাথার যে অংশটা, শুক্রাণু তো হচ্ছে এটা এটা মাথার যে অংশ সেটা হচ্ছে অ্যাক্রোজোম, অ্যাক্রোসোম বা জম আছে তৈরিতে হচ্ছে হেল্প করতেছে। এছাড়া হচ্ছে তোমার গলগি বডি সম্পর্কে হচ্ছে আলোচনা। আচ্ছা তারপর হচ্ছে এখন আমরা জানবো তোমার নিউক্লিয়াস নিয়ে আলোচনা। আর কাজ আছে মোটামুটি আমরা বই থেকে দেখে নেব, সবগুলা কাজ তো আর লেখা পসিবল না। দেখো তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় বা প্রাণ কেন্দ্র বলা হচ্ছে নিউক্লিয়াসকে। তো নিউক্লিয়াস হচ্ছে আমরা জানি হচ্ছে প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, কারণ হচ্ছে নিউক্লিয়াসের যে হ্যাঁ অংশগুলো থাকে প্রকৃত কোষের মধ্যে সবগুলোই আছে। আদি কোষের মধ্যে কিন্তু আমরা নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাই না। এটা হচ্ছে আমরা গত ভিডিওতে বলছিলাম, এটাকে বলা হয় কি? কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র। কারণ কোষের যে মানে হচ্ছে জৈবিক যে কাজগুলা হ্যাঁ সবগুলো হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। এখন নিউক্লিয়াসের হচ্ছে কতগুলো পার্ট আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, প্লাজম, যাকে বলা ক্যারিও লিম্ফ বলে। কি বলে? ক্যারিও লিম্ফ। আচ্ছা তারপর হচ্ছে আমরা জানবো হচ্ছে এখানে নিউক্লিওলাস, তারপর আছে কি নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম। আচ্ছা এখন আমরা হচ্ছে এটার হচ্ছে চিত্র দেখব। আচ্ছা চিত্র এখানে দেখাই তোমার। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে কি মাঝখানে যে ছিদ্রগুলো থাকতেছে এগুলো হচ্ছে নিউক্লিয়ার হচ্ছে তোমার রন্ধ্র। হ্যাঁ এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার
রন্ধ্র। আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, সরি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে এখানে থাকতেছে কি, ভেতরে তো অবশ্যই সেখানে কি থাকবে, এই যে তোমার হচ্ছে কালো যে অংশটা, হ্যাঁ, একে বলা নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপর হচ্ছে যে এখানে যে প্যাঁচানো যে নালিকাগুলো আমরা দেখবো, হ্যাঁ, তারপর নিউক্লিয়ার রেটিকুলাম। দেখো অসংখ্য প্যাঁচানো যে সুতার মতো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। তো এখানে তাহলে আমরা কি বুঝছি, এখানে হচ্ছে কি তোমার নিউক্লিয়ার মেমব্রেন, যেটা হচ্ছে নিউক্লিয়াসের হচ্ছে বাইরের অংশ, যেটা আবরণ, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার রন্ধ্র তোমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে তোমার দুটি, একটা হচ্ছে বাইরের অংশ আর একটা হচ্ছে ভেতরের অংশ। ভেতরের অংশটা হচ্ছে মসৃণ, বাইরের অংশে তোমার কি থাকতেছে, বাইরের অংশ হচ্ছে যেহেতু হচ্ছে তোমার হচ্ছে ছিদ্র থাকতেছে, হ্যাঁ, তো এখানে হচ্ছে কি নিউক্লিয়ার রন্ধ্র থাকতেছে। নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে এই নিউক্লিয়ার রন্ধ্রটা হচ্ছে তোমার কত, আচ্ছা, এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে দেখা ছোট ছোট হচ্ছে কি কতগুলো কণা থাকতেছে। এই কণাগুলোর কারণে হচ্ছে রন্ধ্র প্রদেশে সংকুচিত প্রসারিত হতে পারছে, হ্যাঁ, পারতেছে আর কি। তারপর হচ্ছে তোমার নিউক্লিয়ার রন্ধ্র বিভিন্ন মানে পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করতেছে। এই যে নিউক্লিয়ার হচ্ছে মেমব্রেন হচ্ছে বাইরের যে অংশ, সেটা হচ্ছে দেখা গেছে যে অনেকগুলো হচ্ছে কি কণা থাকে, হ্যাঁ, অমসৃণ আর কি বাইরের যে স্তরটা। আচ্ছা, তারপর হচ্ছে ভিতরের অংশকে বলা হচ্ছে, ভিতরের অংশে কি থাকতেছে, নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, তরল পদার্থ যেটা থাকতেছে দানাদার, সেটা বলা নিউক্লিওপ্লাজম। কোথায় নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম লিখি না, আচ্ছা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এটা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। আচ্ছা, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে হচ্ছে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে কি তোমার যে অতিঘন যে হচ্ছে গোলাকার যে অংশটি দেখা যাচ্ছে, সেটার নাম কি নিউক্লিওলাস। এখন হচ্ছে তোমার নিউক্লিয়ার, একটা নিউক্লিয়াসের যে কাজ সম্পর্কে আমরা জানবো। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে কাজ বললাম যে এটা হচ্ছে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে, তারপর হচ্ছে নিউক্লিওলাস, এটা কি করতেছে, নিউক্লিওলাস এটা হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করতেছে, হ্যাঁ, ডিএনএ বা আরএনএ তৈরি করতেছে, এগুলো হচ্ছে এর প্রধানত কাজ, আরএনএ তৈরি করা। তারপর হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম, এখানে বিভিন্ন ধরনের এনজাইম হচ্ছে বিদ্যমান থাকতেছে। নিউক্লিয়ার রেটিকুলাম, হ্যাঁ, নিউক্লিয়ার রেটিকুলামে দেখা যাচ্ছে যে তোমার ডিএনএ হচ্ছে এখানে অবস্থান করতেছে। তো ডিএনএ কাজ হচ্ছে যেহেতু হচ্ছে বংশগতির হচ্ছে প্রকৃত ধারক এবং বাহক, অর্থাৎ হচ্ছে ডিএনএ এর মধ্যে জিন থাকে, যা হচ্ছে কি একটা মাতা পিতার বৈশিষ্ট্যগুলোকে সন্তান সন্ততির মধ্যে কি, হ্যাঁ, বহন করে নিয়ে যাওয়ার হচ্ছে প্রকৃত কাজ, হ্যাঁ। তো মোটামুটি হচ্ছে একটা কোষের বৃদ্ধিতে হচ্ছে বা হচ্ছে যে জৈবিক কাজগুলো আছে, এই কাজগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে কি নিউক্লিয়াস। এই জন্য বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। বুঝছো কিনা বিষয়টা? আমরা হচ্ছে এর কাজটা হচ্ছে আমরা একটু পড়ে রাখবো, কাজটা কি, তার ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা পড়ে রাখবো। তারপর এখন আমরা শিখবো তোমার ক্রোমোজোম। চিত্রটা কিন্তু অবশ্য লাগবে পরীক্ষায়। ক্রোমোজোম, আচ্ছা, ক্রোমোজোমের হচ্ছে আমরা চিত্রটা দেখি। আচ্ছা, এর ছিল হচ্ছে তোমার একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে তোমার দুইটা অংশ দেখা যাচ্ছে যে ক্রোমোজোম হচ্ছে কি লম্বালম্বি ভাবে দুইটা অংশে বিভক্ত হচ্ছে। এই এক একটা অংশ কি, এখানে একটা অংশ, এখানে হচ্ছে একটা অংশ, এক একটা অংশকে বলা হয় ক্রোমাটিড, হ্যাঁ, ক্রোমাটিড। এখানে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম এখানে কয়টা ক্রোমাটিড আছে, দুইটা ক্রোমাটিড আছে, চারটা না, কিন্তু এটাকে একটা এটাকে একটা এইভাবে না, কয়টা, দুইটা ক্রোমাটিড আছে। দেখো এটা হচ্ছে একটা ক্রোমাটিড আর এটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড।
ক্রোমাটিড, হ্যাঁ দুইটা ক্রোমাটিড আছে এখানে। আচ্ছা এখন আমরা হচ্ছে ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের যে অংশ, হ্যাঁ এর হচ্ছে একটা গঠন নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে হচ্ছে কি দুইটা প্রান্ত দেখা যাচ্ছে, এই প্রান্তকে বলা হয় কি টলোমিয়ার, টলোমিয়ার, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে সুতার মতো অংশ দেখা যাচ্ছে, তো সুতা এগুলো বলা হয় কি ক্রোমোনেমা, ক্রোমোনেমা। আচ্ছা এই ক্রোমোনেমার উপর দেখা যাচ্ছে অনেকগুলো হচ্ছে ছোট ছোট দানাদার বস্তু দেখা যায়, এগুলো ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এখানে কুঞ্চিত অংশ দেখা যাচ্ছে, একে বলা হয় সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কুঞ্চন, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কুঞ্চন, প্রাথমিক কুঞ্চন। তারপর হচ্ছে প্রাথমিক কুঞ্চন ছাড়া হচ্ছে আরেকটা যে কুঞ্চিত অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে গৌণকুঞ্চন, গৌণকুঞ্চন। এর ছিল হচ্ছে তোমার হচ্ছে ক্রোমোজোমের হচ্ছে একটা গঠন। এখন পরীক্ষা আসে কি, পরীক্ষা আসে যে কোষ বিভাজনে ক্রোমোজোমের হচ্ছে ভূমিকা। কোষ বিভাজনে আচ্ছা আমাদের হচ্ছে যে আমাদের যে দেহ আছে, ঠিক আছে, দেহের তো বৃদ্ধি করতেছে, তো এই বৃদ্ধিটা করতেছে মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে। এখন মাইটোসিস প্রক্রিয়া আমরা কি জানি, কোষে অবশ্যই মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। যদি সমান না হতো ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ তাহলে তো হচ্ছে মাইটোসিস বিভাজনই হতো না, তাহলে তো আমাদের দেহে বৃদ্ধি ঘটতো না, ঠিক আছে। তাহলে হচ্ছে ক্রোমোজোমের গুরুত্ব আছে। তারপর হচ্ছে মিউসিস প্রক্রিয়ায় হচ্ছে তোমার মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, সরি এটা হবে। তো যেহেতু হচ্ছে কি তাহলে পরবর্তীতে হচ্ছে তোমার বংশগতির যে ধারা, হ্যাঁ এই বিভাজনের মধ্যে বংশগতির ধারাটা হচ্ছে কি ঠিক থাকতেছে, বজায় থাকতেছে, ব্যালেন্স থাকতেছে আগেরটার সাথে, বুঝতেছো কিনা। যদি তোমার হচ্ছে এই ক্রোমোজোমের যে বিভাজিত না হতো তাহলে তো এটা সম্ভব হতো না, মিউসিস প্রক্রিয়া সম্ভব হতো না, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার আমরা অ্যানাফেজ পর্যায়ে যে তোমার হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজন করতেছে, হ্যাঁ মোটামুটি হচ্ছে তাহলে ক্রোমোজোম হচ্ছে ইম্পর্টেন্সটা বোঝা যাচ্ছে যে বিভাজনের ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোম তার হচ্ছে গুরুত্ব আছে। তাহলে সে মাইটোসিস, হ্যাঁ মাইটোসিস এর বিভাজনের কারণে মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ঠিকভাবে। তারপর হচ্ছে তোমার অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে তোমার কি হচ্ছে, মাইটোসিসের যে কতগুলো ধাপ আছে না, ওই ধাপগুলোর হচ্ছে একটা হচ্ছে কি অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে এই সেন্ট্রোমিয়ার বিভাজিত হচ্ছে, অ্যানাফেজ পর্যায়ে তাহলে হচ্ছে গুরুত্ব দেখা যাচ্ছে। তো মোটামুটি হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা মনে রাখবো যে আসলে হচ্ছে কেন হচ্ছে তোমার হচ্ছে এটা বিভাজনে কিভাবে হেল্প করতেছে, হ্যাঁ তা আমরা এটা জেনে রাখবো। আর বইতে আরো অনেক কিছু আছে, মোটামুটি আমরা বই থেকে আরেকটু পড়লে বিষয়টা ক্লিয়ার হবে। তারপর হচ্ছে এখন দেখো আমরা লাইসোজোম নিয়ে আলোচনা করব। লাইসোজোম, লাইসোজোম কি, লাইসোজোম হচ্ছে এখানে এটাকে কি বলা হচ্ছে, লাইসোজোমকে বলা হচ্ছে সুসাইডাল স্কোয়াড বলা হচ্ছে, অর্থাৎ আত্মঘাতী হচ্ছে থলে বলা হচ্ছে। এখানে হচ্ছে বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয় লাইসোজোম, লাইসোজোম হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইম, এনজাইম থাকতেছে। তাহলে হচ্ছে তারপর হচ্ছে এটাকে বলা হচ্ছে সুসাইডাল স্কোয়াড, আত্মঘাতী থলে। আচ্ছা এখন লাইসোজোমে যেহেতু হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, মূলত লাইসোজোম কি করে দেহের মধ্যে হচ্ছে কোনো ফরেন পার্টিকেল যখন হচ্ছে ঢুকবে, হ্যাঁ সেগুলোকে মোটামুটি হচ্ছে সে ধ্বংস করে। এখন দেহের মধ্যে যদি উপযুক্ত তোমার হচ্ছে অক্সিজেনের অভাব দেখা দেয়, হ্যাঁ তখন হচ্ছে লাইসোজোম
কি করে, তার হচ্ছে যে প্রাচীরটা আছে না, সে প্রাচীর কি করে ভেদ করে, কোষের যে প্রাচীর আছে বাইরে যে ঝিল্লি বা হচ্ছে আবরণটা রয়েছে সেটাকে ভেদ করে পার্শ্ববর্তী যে কোষগুলো রয়েছে, হ্যাঁ, ওই কোষগুলোকে কি করে সে ধ্বংস করে, এবং যে নিজের যে কোষটা সেটাকে সে ধ্বংস করে দেয়। বুঝছো কিনা? তো যেহেতু সে নিজে নিজে কোষকে হচ্ছে ধ্বংস করতে সক্ষম, হ্যাঁ, তো সেই জন্য একে বলা হয় আত্মঘাতী হলে, আত্মঘাতী সুইসাইডাল স্কোয়াডে বলা হচ্ছে, আর না হলে এটাকে বলা হচ্ছে তোমার এটাকে কি বলা যেতে পারে, এটা হচ্ছে তোমার যে প্রসেসটা করতেছে এটা অটোফ্যাগি। হ্যাঁ, প্রসেসটা অটোফ্যাগি, অটোফ্যাগি। বুঝছো কিনা? অর্থাৎ হচ্ছে মানে যখন হচ্ছে কোষের মধ্যে যখন অক্সিজেনের অভাব দেখা দিবে তখন হচ্ছে সে কি করবে, কোষের যে প্রাচীরটা আছে না সেটাকে কি করবে, হ্যাঁ, সেখানে হচ্ছে তোমার লাইসিস ঘটিয়ে তোমার হচ্ছে বাইরে চলে আসবে পদার্থটা, ফলে অন্যান্য কোষের বাইরে যে অঙ্গাণুগুলো থাকবে সেগুলোকে কি করবে, সে নষ্ট করে দেবে, হ্যাঁ, এবং নিজেও কি নষ্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে তোমার হচ্ছে লাইসোজোমকে এই জন্য বলা হচ্ছে আত্মঘাতী ধরে বলা হচ্ছে। তো এ ছিল হচ্ছে আজকের হচ্ছে তোমার হচ্ছে সাইটোপ্লাজমের কিছু হচ্ছে অঙ্গাণু নিয়ে আলোচনা ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।